পর্ব 551, প্রেমের দরবার। নীল স্বপ্নেও ভাবতে পারেনি যে মানুষটার সাথে তার দেখা হতে চলেছে সে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের লোক হতে পারে। তবে এই গিরিশ ঘোষের পরিচয় পাওয়ার পর নীলের মুখটা একেবারে হাঁ হয়ে গেল। গিরিশের মুখের দিক থেকে সে যেন আর চোখ ফেরাতে পারছিল না। শেষ পর্যন্ত ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের লোকেদের দেখা পাওয়া গেল তাহলে। মুখে মৃদু হাসি টেনে মনে মনে ভাবল নীল। তবে বাইরে থেকে সে নিজেকে একদম শান্ত দেখানোর চেষ্টা করল। ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ, আমার মনে হয় না যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে। কি আছে নাকি? ভনিতা করে প্রশ্ন করল নীল। নীল, ঠাট্টায় তোমার দেখছি কোনো জবাব নেই। তোমার কাছে তো কিউআই ডাবল পাওয়ার পিলের ফর্মুলা পর্যন্ত রয়েছে, তাই না? আর হ্যাঁ, রাধিকা সিনহা আর বাকিদেরকেও তো তুমি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ থেকে বের করে নিয়ে গিয়ে সম্রাট অশোকের সাম্রাজ্যের দলে সামিল করেছো। তারপরেও বলছো আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটা কি ঠিক হচ্ছে? গিরিশের হাসিটা যেন একটু ফিকে হয়ে এলো। আরো একটা কথা, আমাদের ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ কিন্তু কখনো তোমার কোনো ক্ষতি করেনি। সব সময় তোমাকে আর তোমার সম্রাট অশোকের সাম্রাজ্যকে সম্মান দিয়ে এসেছে। এ কথা নিশ্চয়ই স্বীকার করবে। কথাটা বলার সাথে সাথেই আবার মুখের হাসি চওড়া হয়ে উঠল গিরিশের। তার মানে তুমি আমার বউ আর আমার শাশুড়িকে কিডন্যাপ করিয়েছ? হঠাৎই নীলের গলাটা ভীষণ কঠিন হয়ে উঠল। এরকম জঘন্য কাজ করে আবার সম্মানের আশা করো? নীলের কঠিন গলার সাথে সাথে ঠান্ডা সাধ্য পরিবেশটাও কেমন যেন উত্তপ্ত হয়ে উঠল। ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের কারো কাছে কিছু প্রমাণ করার নেই। তোমার যা খুশি তাই ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। যাই হোক নীল, আমরা তোমাকে সমঝোতার একটা সুযোগ দিচ্ছি। যদি তুমি কিউআই ডাবল পাওয়ার পিলের ফর্মুলা আমাদের হাতে তুলে দাও। নিজের শর্ত প্রকাশ করল গিরিশ ঘোষ। যদিও তার কথা এখনো শেষ হয়নি। গত 20 বছর ধরে আমি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের সাথে রয়েছি। আজ যদি আমাদের মধ্যে এসব কথা পাকা হয়ে যায় তাহলে আমাদের হিটলিস্ট থেকে তোমার নাম আমি চিরদিনের মতো সরিয়ে দেব। এবার তুমি ভেবে দেখো যে কি করবে। এতটুকু বলে আরো একটা চায়ের কাপ নিয়ে বসলো গিরিশ। নীলের দিকে না তাকিয়ে সে আবার বলল, তুমি শুধু মন দিয়ে চা খাও আর আমার কথা শোনো। তারপর আর কোনো কিছু নিয়ে কোনো চিন্তা তোমাকে করতে হবে না। ধারা পরিবার যদি আবার তোমার পেছনে লাগার চেষ্টা করে তাহলে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। কথাটা বলে অদ্ভুতভাবে নিজের হাতে একটা মোচড় দিল গিরিশ। আর অমনি তার সামনে থাকা ভর্তি চায়ের কাপটা দ্রুত গতিতে হাওয়ার বুক চিরে এগিয়ে যেতে লাগলো নীলের দিকে। ব্যাপারটা দেখতে লাগলো অনেকটা ম্যাজিকের মতো। কথায় বলে যে পাকাপোক্ত খেলোয়াড়রা খুব ভালো করেই জানে যে কখন কোন দানটা চালতে হয়। গিরিশও কতকটা সেই রকমই করছিল। তবে গুটি বা মল্লারের গিরিশের এই আচরণ মোটেই পছন্দ হলো না। নীলের দিকে চায়ের কাপটা এত দ্রুত গতিতে ধেয়ে আসছিল যে দেখে মনে হচ্ছিল গিরিশ বুঝি নীলকে আক্রমণ করার চেষ্টা করেছে। গুটিয়ার মল্লার সর্বশক্তি দিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টাও করল, কিন্তু ঠিক তখনই কাপটা নীলের ঠিক সামনে এসে থেমে গেল। গিরিশের এই কেরামতি সত্যি। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন, দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। কি দেখবার মতো, মানুষকে এভাবেও চা দেওয়া যায় তাহলে? তার পরিবেশনের কায়দাটা এতই নিখুঁত ছিল যে এক ফোঁটা চাও বাইরে পড়েনি। কয়েক সেকেন্ডের জন্য নীলও এমন অদ্ভুত কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিয়ে টেবিলে বাড়ি মেরে সে বলল, আমি নিজেকে বিক্রি করি না, আমার ধরনটা একটু আলাদা। আর চা আমি তাদের সাথেই খাই যারা আমাকে সম্মান করে, আমাকে নিয়ে ব্যবসা নয়। নীল এত জোরে টেবিলে বাড়ি মেরেছিল যে চায়ের কাপটা ছিটকে সোজা মাটিতে গিয়ে পড়ল। ছড়িয়ে ছিটিয়ে পুরো চাটা চলকে পড়ল চারপাশে। নীল, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো ভুল করো না, তোমার জন্য কিন্তু সেটা একেবারেই ভালো হবে না। সাথে সাথে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল গিরিশ ঘোষ, এরকম সরকারি আমলারা আমার কাছে রোজ দুবেলা করে ধর্ণা দেয়, ওদের দিকে তাকানোর প্রয়োজন পর্যন্ত আমি বোধ করি না। নির্ভীক চিত্তে উদ্ধত গলায় বলে উঠল নীল, তুমি নিজেকে কি ভাবোটা কি? কি এমন বড় হনু তুমি? এটা কলকাতা শহর, তোমার অফিস নয়। তোমার অফিসে তুমি বাঘ হলে আমি হলাম এই কলকাতার বেতাজ বাদশাহ। বেশি চালাকি করার একদম চেষ্টা করবে না, ভুল লোকের সাথে লড়তে নেমেছ তুমি।
নীলের এমন চাঁচা ছোলা জবাব শুনে সাথে সাথে বিভৎস হয়ে উঠল গিরিশের মুখ। তীক্ষ্ণ দৃষ্টিতে সে চেয়ে রইল নীলের মুখের দিকে। এটা কিন্তু তোমার শেষ সুযোগ। এটাকে আমার শেষ আর মূল্যবান উপদেশ হিসেবেও ভাবতে পারো। এরপর কিন্তু তুমি নিজের ভাগ্য বদলানোর আর কোনো সুযোগ পাবে না। ভবিষ্যতে আফসোস করার চাইতে এখনই আরেকবার ভালো করে ভেবে দেখো। কথাটা বলে নিজের হাত দুটোকে পেছনে দিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল গিরিশ। তার এমন আচরণ এবারেও গুটি আর মল্লারের পছন্দ হলো না। তাদের চোয়াল শক্ত হয়ে উঠল। তারা শুধু নীলের আদেশের অপেক্ষা করছিল, যাতে এই শয়তান লোকটাকে আচ্ছা করে শিক্ষা দিতে পারে। কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি উপকারের প্রতিদান দিতে জানো না বা দিতে চাও না। যাকে যাই হোক না কেন, আমার অনুমান যদি সঠিক হয় তাহলে আমাকে দোষারোপ করো না। হঠাৎই কেমন যেন রহস্যজনকভাবে চকচক করে উঠল গিরিশের চোখ দুটো। নিজের কথা শেষ করেই সে জোরে জোরে হাততালি দিতে শুরু করলো। ধূপ ধাপ ধিস। চারপাশ থেকে নানা রকম শব্দ হতে লাগলো। দেখতে দেখতে প্রায় 30-এরও বেশি লোক ঘিরে ধরল নীল আর তার চেলাদের। নীল, এখনো কি তুমি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের কাছে হার মানবে না? কোনো এক অজানা কারণে এখনো আশার আলো দেখতে পাচ্ছিল গিরিশ। তোমাদের সাথে বন্ধুত্ব করার কোনো প্রশ্নই ওঠে না। যে প্রতিষ্ঠান আমার বউয়ের গায়ে হাত দিয়েছে তাদের সাথে আমি বন্ধুত্ব করব কি করে? আমাদের সম্পর্ক হলো জল আর আগুনের মতো। নিজের কথা শেষ করার সাথে সাথেই জামার পেছন থেকে নিজের তলোয়ারখানা টেনে বের করে আনলো নীল। 30 জন শক্ত সমর্থ লোক তাকে ঘিরে ধরলেও তার চোখে মুখে ভয়ের চিহ্ন মাত্র ছিল না। শেষ করে দাও ওকে, অসহায়ভাবে চিৎকার করে আদেশ করল গিরিশ ঘোষ। ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের সদস্যরা সাথে সাথে হাতিয়ার হাতে এগোতে লাগলো নীলের দিকে। মার্শাল আর্ট, সিল টেকনিক, চিৎকার করে বলে উঠল নীল, আর সাথে সাথে তার শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা যেন আচ্ছন্ন করে ফেলল প্রতিপক্ষদের। এটা তো, ভয়ের চোটে একসাথে অস্ফুটে বলে উঠল গুটি আর মল্লার। পরিস্থিতি দেখে মনে হলো ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের লোকেরা বুঝি হঠাৎই নিজেদের হাত পায়ের বশ হারিয়ে ফেলেছে। নীলের রকম সকম দেখে গিরিশের আগেই সন্দেহ হয়েছিল যে কিছু একটা গন্ডগোল রয়েছে। নীলের গুপ্তবিদ্যা ব্যবহারের সাথে সাথেই ক্ষিপ্র গতিতে তার পিছন থেকে সরে গিয়েছিল গিরিশ, যাতে নীলের আক্রমণ থেকে নিজেকে সে রক্ষা করতে পারে। সে নিজে কোনো রকমে আক্রমণ থেকে রক্ষা পেলেও তার বাকি যে সমস্ত সঙ্গীরা সেই হামলার শিকার হয়েছিল তাদেরকে দেখে আপাতত প্রাণহীন স্ট্যাচুর মতোই মনে হচ্ছে। নীলের চোখ মুখ একটু ফ্যাকাশে হয়ে এলেও তাকে মোটামুটি সুস্থই দেখাচ্ছে। আর সময় নষ্ট না করে নীল নিজের তলোয়ারের সাহায্যে শত্রুপক্ষকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিল। গুটি বা মল্লারের নিজেদের জায়গা ছেড়ে নীলকে সাহায্য করার কোনো প্রয়োজন পড়েনি। নীলের কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছিল তারা। কি মিস্টার ঘোষ, এবার কি তবে আমরা শান্ত হয়ে বসে কথা বলতে পারি? একের পর এক মৃতদেহ পেরিয়ে গিরিশের মুখোমুখি হয়ে বলল নীল। তুমি, এসব তুমি করলে কি করে? নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না গিরিশ। ইম্পেরিয়াল ক্যাপিটালের নবীন প্রজন্মদের মধ্যে গিরিশের নামটা নীলের মতো মানুষ আগে কখনো শোনেনি। আগে কাউকে মুহূর্তের মধ্যে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের এতজন সদস্যকে একসাথে সে মেরে ফেলতে দেখেনি। নীলের এই গুপ্তবিদ্যা সত্যিই অবাক করার মতো। আরে ভাই, তোমার এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই। আমাকে বলো যে আদ্রিতা কোথায়? কড়া গলায় প্রশ্ন করল নীল। সেটা সেটা তুমি কোনোদিনও জানতে পারবে না। নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করতে করতেই জবাব দিল গিরিশ। ভেতরে ভেতরে সে ভয় না পাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করছিল। তার হাতে আপাতত একটাই তুরুপের তাস আছে, যাতে সে নীলকে জব্দ করতে পারে। মনে হচ্ছে তোমাকে একটু যন্ত্রণা দিতেই হবে, তারপরেই তোমার মুখ থেকে উত্তরটা শুনতে পাবো। কথাটা বলার সাথে সাথে একটা দুষ্ট হাসি খেলে গেল নীলের মুখে। পরবর্তীতে গিরিশের ঠিক মুখের সামনে গিয়ে দাঁড়ালো নীল। গিরিশ কিছু বুঝে ওঠার আগেই নিজের তলোয়ারের তীক্ষ্ণ ফলাটা তার বুকের উপর রেখে আলতো করে চাপ দিতে শুরু করল নীল। তীক্ষ্ণ তলোয়ারের ফলা গিরিশের জামা ছিঁড়ে একটু একটু করে তার শরীরে প্রবেশ করতে লাগলো। দেখে মনে হলো কেউ বুঝি রক্তের কল খুলে দিয়েছে। গিরিশ কিছু করার আগেই তার বুকে আবারও কষিয়ে এক লাথি মারল নীল। এবারে আর নিজেকে সামলাতে পারল না গিরিশ। হাওয়ায় উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল সে। মাটিতে পড়তেই তার নাক মুখ ঠেলে রক্ত বেরিয়ে এলো। তুমি, এতক্ষণে গিরিশ বেশ ভয় পেয়ে গিয়েছে। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলেও সে খুব একটা সফল হতে পারছিল না। সে এত ভয় পেয়ে গিয়েছিল যে নিজের শরীরের শক্তির উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। জোর করে নিজের শরীরের শক্তি ব্যবহার করার চেষ্টা করো না, না হলে নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এগুলো খেলার জিনিস নয়। মুচকি হেসে বলল নীল। নীল বেশ স্বাভাবিকভাবে হাসলেও তার হাসিতে যেন অশনি সংকেত দেখতে পাচ্ছিল গিরিশ। আদ্রিতা কোথায়? আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি। আমাকে বাধ্য করো না, না হলে আজ তোমার নাম এই পৃথিবী থেকে চিরদিনের মতো মুছে যাবে। কথাটা বলে এক পা করে গিরিশের দিকে এগোতে লাগলো নীল।
আর ঝুঁকি না নিয়ে সাথে সাথে হাঁটু গেড়ে মাটিতে বসে নীলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো গিরিশ। নীল, তুমি কিছুতেই কিছুতেই আমার ক্ষতি করবে না। আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু নিজের বউকে কখনো দেখতে পাবে না। আসলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নীলকে নিরস্ত করবার চেষ্টা করে চলেছিল গিরিশ। সে ভেবেছিল তার এই কাঁদুনি শুনে নীলের বুঝি বিশাল কোনো ভাবান্তর ঘটবে, কিন্তু না, নীলের মধ্যে কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। এইবার নীল আর নিজের তলোয়ার ব্যবহার করলো না, মাটিতে একটু ঝুঁকে গিরিশের একটা পা টেনে ধরে তার হাঁটুতে মারলো এক ঘুষি। কড়কড় শব্দে খান খান হয়ে গেল পরিবেশের নিস্তব্ধতা। আহ! আহ! যন্ত্রণায় কোকিয়ে উঠল গিরিশ। মনে হচ্ছে এটুকু যন্ত্রণা তোমার জন্য যথেষ্ট নয়। আবারও এক নিষ্ঠুর ইঙ্গিতে চকচক করে উঠল নীলের চোখ। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে গিরিশের অন্য পা লক্ষ্য করে আক্রমণ করল সে। এবারেও ফলাফল আগের মতোই। আরো একবার হাড় ভাঙার শব্দে গম গম করে উঠল চারপাশ। যন্ত্রণায় চোখ মুখ লাল হয়ে গেল গিরিশের। তার দুটো পাই যেহেতু প্রায় ভেঙে গিয়েছে, তাই নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে। ব্যথার চোটে চোখ ফেটে জল এলো তার। তোমার হাড় দেখছি বেশ মজবুত। অবশ্য মজবুত হাড় না হলে আর মজা কোথায়। আবার গিরিশের একটা পা চাগিয়ে ধরল নীল। চিন্তা করো না, আমি আস্তে আস্তে তোমার সাথে খেলবো। এ তো সবে শুরু। আগে একটা একটা করে তোমার হাড় ভাঙবো, আর তারপর ভাঙবো পাঁজর। তারপর একে একে তোমার আঙুলগুলো কেটে ফেলবো, আর সব শেষে উপড়ে ফেলবো তোমার সব কটা দাঁত। তুমি বাধা দিতে চাইলে অসুবিধা নেই, এমনিতেও যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যায়। কথা বলতে বলতেই আবার গিরিশকে মারতে শুরু করলো নীল। এইবার আর গিরিশ মুখ দিয়ে কোনো শব্দ করল না, সরাসরি অজ্ঞান হয়ে গিয়েছিল সে। কিন্তু নীলের তাণ্ডব যেন কিছুতেই শান্ত হওয়ার নয়। মারতে মারতে গিরিশের পাঁজরের একটা হাড় ভেঙে ফেলল সে। অবর্ণনীয় যন্ত্রণা অনুভব করতেই আবার জ্ঞান ফিরে এলো গিরিশের। তার শরীরের সমস্ত হাড় আলগা হয়ে আসতে শুরু করেছিল। এত যন্ত্রণা সহ্য করার পরেও কি আদ্রিতার ঠিকানা গোপন রাখতে পারবে গিরিশ? কিন্তু কোথায় আছে আদ্রিতা? নীল কি তাকে উদ্ধার করতে পারবে? আদ্রিতা কি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে? পারিজাত ফুলের ছোঁয়ায় কি চিরদিনের মতো সুস্থ হয়ে উঠবে আদ্রিতা?